প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে দিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে সরিয়ে ফেলতে চেয়েছিলেন খলিলুর রহমান। এই পুরো কুপরিকল্পনার বিষয়ে আপনার কাছে জানতে চাই, কামরুলকে এখনো কেন সরানো হয়নি? অসংখ্য ধন্যবাদ টিটো ভাই, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন আমাকে, এবং আমি বিনীতভাবে আমাদের দর্শকদেরকে বলবো যে আমি এখন এই প্রশ্নের উত্তর যে দিব, আপনারা মনোযোগ দিয়ে আমি যে কথাগুলো বলছি এটা একটু শোনার চেষ্টা করুন। তো আমি যেটা একটু আগে বলছিলাম যে এই খলিলুর রহমান তিনি কিন্তু মার্কিন এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছেন, এবং তিনি যখন জানতে পারলেন যে তার যে ষড়যন্ত্রগুলো এগুলো আস্তে আস্তে ফাঁস হয়ে যাচ্ছে, এবং এর ফলে জেনারেল ওয়াকারকে সরানো তো দূরের কথা, উল্টো প্রজ্ঞাপন তৈরি হয়ে গিয়েছে যে কামরুলকেই অপসারণ করা হতে পারে। তো তিনি তখন যেটা করলেন যে তিনি তখন সরাসরি মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে তিনি যোগাযোগ রক্ষা করে মার্কিন চার্জ দি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের মধ্যস্থতা এবং সমন্বয়ে সেনা সদর কর্তৃক বরখাস্তকৃত লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে তার পদ হারানো থেকে রক্ষা করেন। এবং আমি শিওর এই কথাটি কিন্তু অনেকেই জানেন না, কারণ মিডিয়াতে এগুলো আসতে দেওয়া হয়নি। এখন আমি আমার সূত্র মারফত যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে এই কামরুল হাসান, যিনি মানবিক করিডোরের এই নন লিথাল পণ্যের আসা যাওয়া পুরোটা নিয়ন্ত্রণের দায়িত্বে আছেন, তার উপস্থিতি কিন্তু কোনোভাবেই মেনে নিচ্ছে না জেনারেল ওয়াকারুজ্জামানের সমর্থিত আর্মির যে অংশটি রয়েছে তারা। এবং এর ফলেই কিন্তু তারা এই পিএসও কামরুল হাসান বরখাস্ত হলেও সরকারি প্রজ্ঞাপন না হওয়াতে সেনা সদরের অভ্যন্তরে কিন্তু একটা উত্তেজনাকর অবস্থা বিরাজ করছে। তো এখন এই নতুন পিএসও হিসেবে কিন্তু নাম শোনা যাচ্ছে 9th ডিভিশনের যিনি জিওসি রয়েছেন মেজর জেনারেল মঈন খানের, এবং আগামী সপ্তাহে আশা করা হচ্ছে যে সংক্রান্ত একটা প্রজ্ঞাপন জারি হতে পারে। তো এখন পিএসও হিসেবে যদি আগামী সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি করে এই মানে মেজর জেনারেল মঈন খান তাকে যদি এখানে জিওসি করা না হয়, তাহলে কিন্তু আমি মনে করি যে সংকটটা আসলে বাড়বে বই কমবে না। এখন এই যে জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার যে সমর্থিত সেনা সদস্য যারা রয়েছেন, যারা সংখ্যায় কিন্তু অনেক বেশি, তারা এই মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভূ রাজনৈতিক কৌশলের যে অংশ এই করিডোর, এই করিডোরের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে যে ব্যবহার করা হোক বা মিয়ানমারের আরাকান আর্মি অন্যান্য পিপলস ডিফেন্স ফোর্সেসকে গোপনে সমর্থন দেওয়া হোক, এটার বিরুদ্ধে তারা। এবং এই বিরোধিতা করার কারণেই কিন্তু জেনারেল ওয়াকারের 11ই মে থেকে 23শে মে পর্যন্ত যে যুক্তরাষ্ট্র সফরটি ছিল এটা কিন্তু বাতিল করা হয়, এবং তিনি হনুলুলুতে ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক সম্মেলনে তার কিন্তু অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু পরবর্তীতে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে যে জেনারেল ওয়াকারুজ্জামান তার নিজের দেশের পক্ষে দাঁড়াবেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে তাবেদারি করবেন না, এ কারণেই কিন্তু মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং খলিল তারা জেনারেল ওয়াকারের ওই যুক্তরাষ্ট্র সফরটি তারা হতে দেয়নি, বাতিল করে দেয়। তো এখন এ থেকে আপনারাই বুঝে নেন যে জেনারেল ওয়াকারুজ্জামান আমাদের দেশের পক্ষের লোক না দেশের বিপক্ষের লোক, যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পূর্ব নির্ধারিত সফর বাতিল করে দেয় জেনারেল ওয়াকারের, কারণ তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের পক্ষে দাঁড়াচ্ছেন না। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের দেশের জনগণকে একটু উপলব্ধি করতে হবে যে কে যুক্তরাষ্ট্রের পারপোজ সার্ভ করছে আর কে আমার দেশের পারপোজ সার্ভ করছে। তো এখন আজকে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় দর্শকদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে যে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি যখন জানতে পারলেন যে এই খলিল এবং এই কামরুল এরা একটা প্ল্যানিং করে ডক্টর ইউনূসের অনুমতি ক্রমে তারা যে জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিতে চাচ্ছেন, এ নিয়ে যে একটা আলাপ আলোচনা হচ্ছিল, এটা যখন তিনি জানতে পারলেন তখন কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তিনি দেখা করলেন। তো তাদের মাঝে যেসব কথা হয়েছে সেগুলো আমি জানতে পেরেছি, আমি হুবহু এখন আপনাদের উদ্দেশ্যে সেটা পড়ে শোনাতে চাই। প্রধান উপদেষ্টা তিনি ওয়াকারুজ্জামানকে বললেন যে আপনি তো ক্ষমতা দখল করতে চান, আমাকে সরিয়ে দিতে চান। উত্তরে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বললেন, শুরু থেকেই আমি আপনাকে পূর্ণ সমর্থন এবং সহযোগিতা করে এসেছি, কখনো এর ব্যতিক্রম ঘটেনি। আপনাকে সরিয়ে ক্ষমতা দখলের প্রশ্নই আসে না। কেবল দ্রুত নির্বাচনের প্রশ্নে আমি অনড়, এবং এটা জাতির কাছে দেয়া আমার অঙ্গীকার। এখান থেকে আমার সরে যাবার কোনো সুযোগ নেই। আমি সৈনিক, আমি মুসলমান এবং এক কথার মানুষ, ফলে আপনার সাথে বিরোধের কোনো সুযোগ নেই আমার। আর দেশবাসীর কাছে নির্বাচন প্রসঙ্গে দেয়া অঙ্গীকারের সাথে আপোষ করাও আমার পক্ষে অসম্ভব। আমার সৈনিকেরাও দ্রুত ব্যারাকে ফিরে যেতে চায়। তো এ পর্যায়ে জেনারেল ওয়াকারুজ্জামানের দিকে তাকিয়ে থেকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি আসল আলাপটি তিনি পারেন, অর্থাৎ তিনি করিডোরের যে প্রসঙ্গ সেটা তিনি আনলেন। তো এক্ষেত্রে সেনাপ্রধান স্পষ্ট করে তাকে জানিয়ে দেন যে আগে রোহিঙ্গারা ফেরত যাবে,
এরপরে করিডোরের বিষয়ে আলাপ করা যাবে, কারণ দেশের সার্বভৌমত্ব রক্ষার শপথ নিয়ে আমি চাকরিতে যোগ দিয়েছি। একজন সৈনিক হিসেবে আমার পক্ষে শপথ ভঙ্গ করা অসম্ভব, এটা স্পষ্ট করে ওয়াকারুজ্জামান তাকে বলে দেন। এবং তারপর তিনি গলার স্বরটা একটু নিচু করে তাকে প্রশ্ন করেন যে, স্যার, এই মানবিক করিডোর দিয়ে বাংলাদেশের কি লাভ হবে? তো তখন প্রধান উপদেষ্টা তিনি, আপনি জানেন যে তার যে সব সুলভ ভঙ্গিতে তিনি মানুষকে যেভাবে বোঝাবার চেষ্টা করেন, তিনি তাকে কনভিন্স করার চেষ্টা করলেন। এবং এই কনভিন্স করতে করতে একটা পর্যায়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জেনারেল ওয়াকারুজ্জামানকে তিনি বললেন, আপনাকেও আমাকে দুজনকেই তো এই একই পক্ষ দেখভাল করছে। এখানে একই পক্ষ বলতে তিনি বুঝিয়েছেন আমেরিকা এবং জাতিসংঘকে। কাজেই তাদের জন্য কিছু কাজ তো করতে হবে। আর আপনি তাদের অনুরোধে 5 আগস্টের আগে এবং পরে হাসিনার পতন ঘটাতে অনেক অবদান রেখেছেন। তো এই পর্যায়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একটু বিব্রত হলেন এবং তিনি খুব শক্তভাবেই ডক্টর ইউনূসকে বললেন যে, স্যার, আমি কারো অনুরোধে বা কারো ফোনে কিছু করিনি বা করবো না। আমার সৈনিকদের মতামত, কাণ্ডজ্ঞান এবং দেশের বাস্তবতার ভিত্তিতেই যেটা সঠিক ছিল সেটাই আমি করেছি। এখনো সংবিধান ও সামরিক প্রবিধানের বাইরে গিয়ে আমি কিছু করব না। তো তাদের মাঝে করিডোর বিষয়ে আলাপটা ওখানেই শেষ হয়ে যায়। তো এখন এই সাক্ষাতেই কিন্তু প্রধান উপদেষ্টার কাছে আমেরিকা সফরের জন্য ছুটি এবং মেয়ের গ্রাজুয়েশন যে সেরেমনি সেটাতে যোগ দেওয়ার জন্য বাড়তি ছুটিও মঞ্জুর করিয়ে নিয়েছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান। কিন্তু যখন তিনি ক্যান্টনমেন্টে ফিরে গেলেন এবং শীর্ষপদস্থ যারা অফিসার এবং শুভাকাঙ্ক্ষী তাদের সাথে সেনা প্রধান যখন প্রধান উপদেষ্টার সাথে আলাপ আলোচনার বিষয়বস্তু নিয়ে আলোচনা করলেন, তখন তারা তাকে আমেরিকা সফরের পরামর্শটা তারা বাতিল দিলেন যে আমরা পরামর্শ দিচ্ছি আপনি আমেরিকাতে সফর করেন না। তো এর ফলে কিন্তু পরের দিন তিনি আর আমেরিকাতে যাননি। এখন এই সাক্ষাতের পরের দিনই কিন্তু এই কামরুলের অবসরের বিষয়ে নোট পাঠানো হয়েছিল, কিন্তু খলিল এবং কামরুল জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের কাছে গিয়ে কামরুলকে রক্ষা করে, অর্থাৎ অবসরের নোটের যে বাস্তবায়নটা এটা তারা ঠেকিয়ে দেয়। তো এর পরপরই যেটা ঘটে টিটো ভাই, যে ডক্টর ইউনূসের নির্দেশে 3 বাহিনীর প্রধানের চাকরিচ্যুতির একটা প্রজ্ঞাপন তৈরি করে সেটিকে বঙ্গভবনে পাঠিয়ে দেওয়া হয়। একই সাথে 3 বাহিনীর 3 জন প্রধানের নামের তালিকাও প্রজ্ঞাপন আকারে পাঠানো হয় এবং বিদ্যুৎ গতিতে এই খবরটা চলে যায় ক্যান্টনমেন্ট। আমি শিওর আপনি এ সম্পর্কে জানেন। তো এখন যখন এই প্রজ্ঞাপনের ফাইলটা বঙ্গভবনের শ্যাডার মেশিনে ঢুকে যায়, তখনই কিন্তু ক্যান্টনমেন্ট উত্তেজিত হয়ে যায় এবং ওই উত্তেজনা কিন্তু এখনো বিরাজ করছে। ক্যান্টনমেন্টের সেই উত্তেজনা কিন্তু এখনো থামেনি সপ্তাহখানেক পার হয়ে যাওয়ার পরেও। এখন মূল বিষয়টা হচ্ছে যে জেনারেল কামরুল হাসান এবং ডক্টর ইউনূস এবং খলিল গং তারা কিন্তু একই অক্ষরেখায় অবস্থান করছে। তারা পরস্পরের উপরে আস্থাশীল এবং বিশ্বস্ত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের স্বার্থে তারা একযোগে একই সুরে ষড়যন্ত্র করার জন্যই কিন্তু জোটবদ্ধ হয়েছেন। অপরদিকে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আমাদের দেশের স্বার্থকে কিন্তু প্রাধান্য দিচ্ছেন এবং তাদের সাথে দ্বন্দ্বটা কিন্তু মূলত এ জায়গাটাতেই। এখন ইতিমধ্যে জেনারেল ওয়াকারুজ্জামানকে কিন্তু 3 বাহিনীর প্রধানকে সহ তাদেরকে সরাবার জন্য 2বার চেষ্টা করেছেন ডক্টর ইউনূসের এই সরকার। তৃতীয়বার যদি তারা এই সরাবার চেষ্টা করে সফল হয়ে যান, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি টিটো ভাই, আমাদের এই বাংলাদেশের আমাদের যে একটা সার্বভৌমত্বের ব্যাপারটা আমরা যে বলি না, এটা বলে আর কিছু থাকবে না এবং মার্কিনীদের করদ রাজ্যে এই দেশ পরিণত হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জেনারেল ওয়াকার যদি থাকে আমাদের গণতন্ত্র থাকবে, আর ডক্টর ইউনূস যদি থাকে গণতন্ত্র আসবে না। এবং এই ডক্টর ইউনূস তিনি নির্বাচন দিবেন, আপনি লিখে রাখেন, দেবে না। এবং ডক্টর ইউনূস দিতে চাচ্ছেন না এবং তিনি চাচ্ছেন ওয়াকারকে সরিয়ে দিতে, যেহেতু ওয়াকারুজ্জামান নির্বাচনের পক্ষে। তো আমি খোলামেলা করে কিন্তু আজকে এই বিষয়টা দর্শকদের সামনে তুলে ধরলাম টিটো ভাই। এখন আমি কথা বলতে চাই সাকিব, কেন কথা বলতে চাই, কথাগুলো দর্শক আপনারা যারা আমাদেরকে দালাল বলছেন বলেন, বলে যদি সুখ পান কোনো অসুবিধা নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে যে সাকিব যে কথাগুলো বলছে এই কথাগুলো একটু যাচাই করে নিন। এই কথাগুলো যাচাই করার পর দালাল বলেন, যা ইচ্ছা তাই বলেন, গালাগালি করেন, মাথা পেতে নেব। কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এর বাইরে আমরা যাব না, কোন অবস্থাতেই যাব না, কেউ নিতে পারবে না। জীবন বাজি রেখে জীবন চলে যাবে, কোন ষড়যন্ত্রে পা দেব না। এবং আমি এটা আজকে লাইভে বললাম,
প্রশ্ন হচ্ছে শব্দটি দালাল। এই দালাল শব্দ আপনি আপনি বলতে পারেন, হ্যাঁ আমরা দালাল, আমরা গণতন্ত্রের দালাল, আমরা বাংলাদেশের দালাল, আমরা আমরা দেশমাতৃকার দালাল। এখন প্রশ্ন হচ্ছে দেশটা যখন ধ্বংস হয়ে যায় তখন কিন্তু আর কিছু বলার সুযোগ পাবেন না। তো আমরা দেশটাকে ধ্বংস হতে দিতে চাই না, এবং পরিষ্কার করে সাকিব আপনাকে বলি, আপনি যে কথাগুলো বললেন আমি দর্শকদেরকে বলবো আপনারা একটু চিন্তা করেন। আর টিটু ভাই, আমি যে কথাগুলো বললাম এগুলো এই খলিল সাহেব এবং আমাদের এখন যেটা আমরা বুঝতেছি, এই খলিল সাহেব এবং আমাদের অধ্যাপক ইউনূস সাহেবকে ইনপ্ল্যান্ট করা হয়েছে, আমেরিকা এখানে ইনপ্ল্যান্ট করেছে। এটাই সত্য, এটাই বাস্তব এবং এটাই প্রমাণিত। এবং আরেকটা বিষয় টিটু ভাই, আপনি যখন এই কথাগুলো আমার আগে কিন্তু এই তথ্যগুলো আপনার কাছে ছিল, এবং আপনি কিন্তু আমাকে যখন এই কথাগুলো বলছিলেন আমি কিন্তু ভাবছিলাম টিটু ভাই এগুলো কি বলেন, এগুলো হয়, আপনি কোথা থেকে এই তথ্য পেয়েছেন, এগুলো তো গুজব। কিন্তু পরবর্তীতে আমি যখন এগুলো ভেরিফাই করলাম, এই যে আজকে আমি যে তথ্যগুলো আপনাকে দিলাম, আমি মানে একদম স্ক্রিপ্ট আকারে আমি দেখে দেখে আপনাকে বললাম যাতে কোনো কোটেশন আমার ভুল না হয়। আপনি কিন্তু আমাকে এই কথাগুলো আগে বলেছিলেন এবং আমি দেখলাম আপনি যা বলেছেন একদম অ্যাকুরেট, মানে এইভাবেই কথাগুলো হয়েছে। তাহলে আপনি চিন্তা করে দেখুন যে আমাদের দেশের সেনা প্রধানকে উৎখাত করার জন্য, একজন দেশপ্রেমিক মানুষকে উৎখাত করার জন্য ডক্টর ইউনূসের মতো একটা ব্যক্তি বা খলিলের মতো একটা ব্যক্তি যে নির্লজ্জ প্রচেষ্টা করছে, মানে আমি বিস্ময়ে হতবাক হয়ে যাই যে একটা নোবেল লরিয়েট, তার এই জীবনে চাওয়া পাওয়ার আর কি থাকতে পারে। তিনি যখন একটা ষড়যন্ত্রের অংশীদার হয়ে যান, তিনি যখন একটা মার্কিন যুক্তরাষ্ট্রের পারপাস সার্ভ করার একটা টুলস হয়ে যান, এর চেয়ে লজ্জার, এর চেয়ে দুঃখের আর কি থাকতে পারে। আর একজন সামরিক বাহিনীর উর্দি পড়া একজন ব্যক্তি, তিনি এখন গণতন্ত্রের পক্ষে কথা বলছেন, নির্বাচনের পক্ষে কথা বলছেন, আর এটা বলে তিনি জনগণের কাছে তাকে শত্রু বানানো হচ্ছে। এটা কল্পনা করা যায় যে মানে এক উর্দি পড়া একটা লোক বলছে গণতন্ত্রের কথা, আর একজন সিভিলিয়ান, আমি যাদেরকে বলছি মাথার তাজ, হ্যাঁ, সে গড়িমসি করছে। এবং সত্য কথা বলি সাকিব, এই যে সংস্কার সংস্কার আপনি যেটা শুরুতে বলেছেন, সংস্কারের কোনো কিছুই ঘটছে না। সংস্কার নিয়ে এই ইউনূস সরকার কোনো কাজ মানে সিরিয়াস না, এটাই বাস্তবতা। তারা সিরিয়াস না। 9-10 মাস লাগে সংস্কার করতে, কি বলেন আপনি? প্রশ্নটা হচ্ছে এমন কিছু প্রস্তাবনা যেগুলো আপনারা আজকেই অর্ডিন্যান্স জারি করতে পারেন, তো যেগুলো কনফ্লিক্ট করবে না রাজনৈতিক দলের সাথে আপনারা সেগুলো ঘোষণা করে দিন। আপনার বিচারের খবর কি? এই আজকে হচ্ছে অমুক হচ্ছে, কি বলে, ফরমেশন তৈরি করা হচ্ছে, আবেদন রেডি করা হচ্ছে, সব অষ্টডিম্ব।